আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ যদি আসে আপনারা কিন্তু পালাবারও পাবেন না, শেখ হাসিনার হুকুম লাগবে না। আপনি দেখেন আজকে ঢাকা বার ইলেকশন দিচ্ছে, আজকে ছিল নমিনেশন পেপার ফাইলিং এর লাস্ট ডেট। ফাইলিং এর বেলা আওয়ামী লীগকে দিবে না, বিকজ দে আর ফ্যাসিস্ট। দিবে না। ফ্যাসিস্টের অর্থ এরা বলতে পারবে না, বানান বললেও বানানোই করতে পারবে না। তো তারা আবার নাজিস্টের একটা ভূমিকা পালন করছে, কি যে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে বাড়ির প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। স্বাক্ষর দেওয়ার পরও ইলেকশন কমিশনারের কাছে গিয়ে এগুলো জমা দিতে পারে না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর আওয়ামী লীগ তো পারেই নাই প্যানেল দিতে। তা আমি জানি না সুপ্রিম কোর্ট বারে কিভাবে পারবে, বার কাউন্সিলে কিভাবে পারবে। এইভাবে হয়তো 1 বছর ঠেকাই রাখতে পারবে, 2 বছর পারবে। তারপর এই মবকারীরা যখন গোপালগঞ্জে গেছে, গোপালগঞ্জে গিয়ে হত্যাকাণ্ড চালালো, তাদের রক্ষা করার জন্য, জনরোষ থেকে রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনীর কনভয় গিয়ে হাজির, এবং সেখানে করে তারা চলে আসছে। তো কতদিন কনভয়ের ভিতরে লুকাই থাকতে পারবে? তো আমাকে হত্যা করতে পারবে, আমার মতো আরো 10 জন, 20 জন, 100 জনকে হত্যা করতে পারবে, কিন্তু নট দ্য 18 crore পিপল। তবে এটা ঠিক, ইউনূসের বিরুদ্ধে আমরা তৈরি হচ্ছি। কোর্ট খুললে পরে তার তহবিল তসরুপ এবং আর্টিকেল 147 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মামলা দায়ের করব। ক্ষমতার অপব্যবহার, সবকিছুর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। ক্ষমতার যে অপব্যবহার, অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি পরবর্তীতে একটা এজেন্সি নিতে পারেন না, পেট্রোল পাম্পের এজেন্সি নিতে পারেন না, ওকে। আবার ওই মাছের আরো তো বানাইতে পারেন না ওই চেয়ারে বসে। এরা তো তাই করছেন। ফার্স্ট করলেন ওনার ভ্যাট মাপ, তারপরে গ্রামীণ ফোনের 6 বছরের ট্যাক্স মাপ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাপ, তারপরে কি 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 করলেন না, পাওনা দেওনা সব নিয়ে নিলেন। আবার কত বিঘা, 200 বিঘা না 200 একর জমি নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার উনি ম্যান পাওয়ারের ব্যবসাও শুরু করছিলেন জাপানের সাথে, মানব পাচারের যে ব্যবসা, আমরা তো আদম ব্যাপার বলি, সেই আদম ব্যাপারের ব্যবসা উনি ধরছিলেন। 71-এ তো এত 1 কোটি মানুষ গেছে, তারপর লড়াই চলছে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হয়েছে, 2 কন্যা দেশের বাইরে ছিল দেখা এই হত্যাকাণ্ডের হাত থেকে বেঁচে গেছে। 7-8 বছরের রাসেলও বাঁচে নাই। তারপরে কিন্তু মানুষ এরকমের হয় না। এখন কিন্তু আওয়ামী লীগ হতবিহত। এই নানককে 15ই আগস্টের পর আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপাই বেড়াইছে, মারা গেছে ক্ষম জাহাঙ্গীর, কাঁপাই বেড়াইছে। আজকে তারা সেখানে নাই। জেলে যারা আছে তাদের জামিনের ব্যবস্থা হচ্ছে না, তেমন হচ্ছে না। যেমন আমার পরিচিত ক্লায়েন্ট সাধন মজুমদার, খাদ্যমন্ত্রী, খুবই অসুস্থ অবস্থায় আছে, বেল করাতে পারতেছি না। রুল ইস্যু হয়েছে, রুল হিয়ারিংটা হচ্ছে না। মোজাম্মেল হক বাবু ক্যান্সার নিয়ে আছেন, সাংবাদিক। শ্যামল দত্ত, ভোরের কাগজের এডিটর, অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি শাহরিয়ার কবির, ভীষণ অসুস্থ অবস্থায় কারাগারে আছে। আপনি সাংবাদিক শাকিল, রূপা, শাকিল, এরা একটা কন্যা বাইরে রেখে তারা ভেতরে আছে। এই অবস্থাটা কেন? আনিস আলমগীর কি এমন কথা বলছিল যে কারণে তাকে জেলে যেতে হবে? সে তো 28 যায়ও না। অদ্ভুত বিষয় কি, সে 28 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে। আমার মঞ্জুর আলম পান্না একটা বললো যে, পান্না ভাই বলি
যে আমাদের 21 আগস্টের মামলায় এখনো গ্রেপ্তার চলতেছে, যাদের আমরা ইনভাইট করি নাই তারাও গ্রেপ্তার হচ্ছে। ফর এক্সাম্পল শওকত মাহমুদ বিএনপির সময় বিএনপির পন্থী প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তাকে গ্রেপ্তার করে মঞ্চ 71-এর নামে মামলা দিছে। আবার রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির সেক্রেটারি একজন, তাকে গ্রেপ্তার করে তাকে ওই 71 মঞ্চ 71-এর মামলায় দিছে। তা আমার বলতে পারলাম এইটা কেমন, যে থাক নাম থাক অন্তত, যে মঞ্চ 71 একটা আছে। আমির হোসেন আমু 87 বছর বয়স, হাঁটতে পারে না, চেহারা শুকাই গেছে, কই তাকে তো ছাড়ছে না। কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাবেক মন্ত্রী, কই তাকে তো ছাড়ছে না। লেফটেন্যান্ট কর্নেল আজিজ খান সিএমএইচে পড়িয়ে রয়েছে, মৃত প্রায়, ছাড়ছে না। আপনি আসেন কর্নেল জাহিদ ফারুক, এক প্রতিমন্ত্রী, অসুস্থ অবস্থায় পড়িয়ে রয়েছে, ছাড়ছে না। আসাম ফিরোজ 8 বার না 9 বার পার্লামেন্টের সদস্য ছিল এবং সাবেক চিফ হুইপ, সে প্রোস্টেটের প্রবলেমে আছে, লিভার কিছুদিন আগে ধরা পড়ার আগে সে অ্যাপেন্ডিক্স না গল ব্লাডার কি জানি একটা সার্জারি করে, আর সেই সার্জারি অবস্থায় সে জেলে, ছাড়ছে না। তার বয়স 76-এর মতো। এই তো অবস্থা। হাসানুল কিনু পর্যন্ত অসুস্থ। হ্যাঁ, এবং আজকে যে একটা জাজমেন্ট হইল গতকালকে বা আজকে আবু সাইদের ইসে, সেটায় পোস্টমর্টেম হয়েছে 5 বার না 7 বার। শুনেন আপনি, সব জায়গায় আছে তার গেঞ্জিতেও গুলির দাগ নাই, জামাতেও গুলির দাগ নাই। হ্যাঁ, শিরিন শারমিন, আমি বলবো যে প্রফেশন করলে পরে বোধহয় ডক্টর কামালের জায়গাটা পূরণ করার মতো শ্রমও দিলে পরে পারত, শ্রম এবং সুযোগ, মেধা ছিল। তার তো অবস্থা দেখছেন, ধাক্কাইয়া সিঁড়ি দিয়ে পড়িয়ে গেছে ওই শরীর নিয়ে। আমি মাঝে চিন্তা করি যে আসলে হাড়গোড় ভাঙছে কি হয় না। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত কোনো স্পিকার কিন্তু গ্রেপ্তার হয় না, কারণ স্পিকারের ওই পোস্টটা সে যদি রিজাইনও করে, পরবর্তী স্পিকারের পার্লামেন্টের শপথটা সে দেওয়া, সে না থাকলে পরে ডেপুটি স্পিকার। আরেকটা দুর্ঘটনা আমাদের আছে, পূর্ব পাকিস্তান পার্লামেন্টে কিন্তু এক ডেপুটি স্পিকারে হত্যা করা হয়েছিল পার্লামেন্টের ভেতরে 50-এর দশকে। এই ওইটার কজেই আবার আইয়ুব খান মার্শাল দিয়ে, এটা বিএনপির অ্যাবিলিটির উপর। বিএনপি যদি চিন্তা করে যে অন্যায় দমন করতে পারবে, এটা ঠিক যে আগের চেয়ে চিন্তে এগুলো কমছে। এই সরকার এবং বিরোধী দল, আসলে এটা সরকার এবং বিরোধী দল না, এরা একই দল, 2 ভাগে বিভক্ত হয়ে সামনে পিছনে ডানে বামে বসে আছে। এই যে যারা সারা জীবন ভারত বিরোধিতা করে আসলো, এদের প্রধান অস্ত্রই হচ্ছে ভারত বিরোধিতা করা। তারা আজকে ভারত থেকে তেল পরিশোধিত করে বাংলাদেশে আনবে, তখন থেকে রাশিয়া থেকে। বিষয়টা কি দাঁড়ালো? এদের বিএনপির স্লোগান কি? বিএনপির প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা মিছিলে তাদের একটা স্লোগান থাকে, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা কমন। তো বিষয়টা কি দাঁড়াইলো? এই রুশ ভারতের তেল ছাড়া এখন চলতেছে না। এইবার দেখবেন এরা বলবে কি, আমরা কি মাগনা কিনছি? তো মাগনা কিনবা বাবা, পাকিস্তানে যাও, ইরানে যাও, বাংলাদেশে তখন কমিউনিস্ট লীগই হয়ে গেছে গা, কমিউনিস্ট দল হয়ে গেছে গা, কমিউনিস্ট পার্টি হয়ে গেছে গা। মানে সব বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, মানে এই সব দলের সাথে একটা কমিউনিস্ট, যার যে দল সাথে কমিউনিস্ট লাগাই নেবেন, একটা করে পার্টি হয়ে গেছে। ইরান থেকে তেল আনলেইতে হয়, ভারতে যেতে হবে কেন? রাশিয়াতে কেন যেতে হবে? বাংলাদেশের বিএনপি এবং জামাতের যে কত দুঃখ রে ভাই। এরা সারা জীবন রুশ ভারতের দালাল বলে মিছিল করে, সারা জীবন ভারত এবং রাশিয়ার বিরোধিতা করে, কিন্তু এদের বড়ই দুর্ভাগ্য যে এর আগে ছিল ভারতের জামাতা এবং রাশিয়ান জামাতা ডক্টর ইউনূস। এরা নাস্তিকের বিরোধিতা করতো, নাস্তিক ইউনূসের ক্ষমতা এনেছিল। আর এক নাস্তিকের বউ নাস্তিক ফরিদা আক্তার উপদেষ্টা হয়েছিল, এবং আরো কয়েকজন নাস্তিক এই উপদেষ্টা পরিষদে ছিল, আমরা জানি। শুধু তাই না, এরা নাস্তিকরে খুব খাবে, নাস্তিক হয়ে গেছে, বাট নাস্তিক হ্যান তেন কত কথা বলে ভাই। নাস্তিক তো ফাজলেমি না ভাই, যে 100 কোটি টাকার মামলা করছে। মানে আপনি কারো নাস্তিক বললে সে নাস্তিকের কি মনে করেন না,
সে লাখে খেলে না, কোটিতে খেলে না, 100 কোটি টাকা মূল্য একজন নাস্তিকের। তার জন্য 100 কোটি টাকার মামলা করছে মুফতি হারামজাদার বিরুদ্ধে, জামাতি মুফতি এমপির বিরুদ্ধে, বিএনপির নেতা মামলা করেছে, আপনারা জেনেছেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ভারত ছাড়া আমি বারবার কি বলেছি, যে এই দেশের মানুষ ব্যর্থ হইলেও ভারতকে দোষ দিতে হবে, সফল হইলেও ভারতের কাছে যেতে হবে। যদি এই দেশে কোনো কারণে আপনি ফেল করেন, সরকারের, দেশ চালান, যে কোনো সমস্যা এই দেশে, এমনকি আপনার যদি পেটের থেকে বদবায়ু বেরোয়, সেটা যদি গন্ধ বেশি করে, আপনি ভারতের দোষ দিবেন, বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। শুধু একটা দাবি তারা এখনো করতে পারে নাই, সেটা হলো মসজিদের জুতা চুরির জন্য ভারতকে দায়ী করা লোক আমি এই দেশে খুঁজে পেয়েছি। শুধুমাত্র একটা জিনিসের দাবি করে নাই, যেটা ভারত করেছে, হলো মাদ্রাসায় বলৎকার। এই কথাটা ছাড়া বাংলাদেশের যত সমস্যা আছে, আবারও রিপিট করতেছি, বাংলাদেশে মাদ্রাসা পাইকারি বলৎকারের ব্যাপারটা ছাড়া সব ব্যাপারে এদের দাবি করা শেষ, যেটা ভারত দায়ী। এবং আপনি ভারতকে দায়ী করেন, আপনি মনে করেন সরকার ফেল করছেন, বলবেন ভারত দায়ী, কোনো সমস্যা নেই। মক্কাতে ঠাড়া পড়ছে, তাও বলবেন ভারত দায়ী। বাংলাদেশে এটা মার্কেটে খাওয়ার লোক আছে। আপনি বলবেন সমুদ্রের নিচে ভূমিকম্প হয়েছে, ভারত দায়ী, বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই দেশে মানুষ খেয়ে নিবে। যদি বলেন যে বাংলাদেশের মানুষের এই যে হামের টিকা, এই সরকার তো বোকা, শুধু বলতো ভারত দায়ী, ভারত একটা চালে, এটা বললে এই হামের টিকা নিয়ে আর কেউ কথা বলতো না, নিশ্চিত থাকেন। এমনকি 2-4 জন আওয়ামী লীগের লোক এই কথা বিশ্বাস করতো। আওয়ামী লীগের দোষ না দিয়ে যদি ভারতকে দোষ দিত, এটা মার্কেটে খাইতো। কিন্তু এদের শেষ মুহূর্তে এদের গন্তব্যস্থল ভারত। ভারতের একই সাথে ভারতের কপালও ভালো, আবার কপাল খারাপ। কিভাবে কপাল খারাপ? কিভাবে? যে অযোগ্য লোকের সাথে তাদের ফাইট করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী সব দুর্বল। আবার সৌভাগ্য এই যে সব নির্বোধ এরা প্রতিবেশী পেয়েছে। আপনি খেয়াল করেন, ভারতের যত প্রতিবেশী আছে সবগুলোই দেখবেন ভারতের গালি দেয়, কিন্তু আবার ভারতেরটাই খায়, ভারতের ছাড়া চলে না। অদ্ভুত ব্যাপার, মানে অদ্ভুত ব্যাপার, যে এরা সারাদিন ভারতকে গালি দিবে। উঠতে গালি, বইতে গালি, শুইতে গালি, হাঁটতে গালি, মুততে গালি, বৈলগে হইতে গালি, প্রেমিকার সাথে চলতে গালি, মদের বারে গেলে গালি, মসজিদে গালি, এমনকি প্রস্টিটিউট ব্রোথেলে গেলেও দেখবেন সেখানে ভারতের সমালোচনা। হাসপাতালে বেডে মরতাছে আদা মরণ, ভারতের গালি দেয়। খোদ ভারতের হাসপাতালের বেডে শুয়ে থেকে চিকিৎসা নেওয়া অবস্থা, এমনকি মাগনা, টাকা না। বলবেন যে আমি কি টাকা ছাড়া চিকিৎসা করেছি? জি না, আমি মাগনা ট্রিটমেন্ট করাইছি। সেই লোকও ভারতের হাসপাতালে বসে ভারত আর হিন্দুরে গালে গালি দিয়েছে। কি বলবো আপনাকে, এই দেশে ভারত বিরোধিতাটা একটা মানসিক রোগ। ওই যে চাইনা নাকি ইসলাম ইজ এ ডিজিজ বলছে, মেন্টাল ডিজিজ বলছে, এই কথার সাথে আমি একমত না। কিন্তু চাইনা সরকার বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ। এটা আমার কথা না, এটা চাইনা অফিসিয়াল সরকারি ভাবে এটা বিবৃতি দেওয়া। তো কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, যে বাংলাদেশে ভারত বিদ্বেষিতা এটা হচ্ছে একটা মেন্টাল ডিজিজ, এটা মেন্টাল ইলনেস, এন্টি ইন্ডিয়ান মেন্টালিটি, এটা হচ্ছে একটা মেন্টাল ইলনেস। তার প্রমাণ হয়ে গেছে। ভারত ছাড়া এর আগে বলতো যে টেক্কা ছাড়া কি তেল তেল তুমি নিয়ে আসো আমেরিকা থেকে, আনো তেল, আমেরিকা থেকে মুরগির ডিম আনতে পারো, মুরগি আনতে পারো, আমেরিকা থেকে মুরগির নারী ভুড়ি আনতে পারো। যে এই যে দেখেন, বাংলাদেশে কিন্তু জামাত আর বিএনপি মুরগির বিষটা নিয়ে মারামারি করেছে, নিউজটা পেয়েছেন না? মুরগির গুণে মারামারি করে এই দেশে। তো এটা আমি প্রথমে এটা ঠাট্টা মনে করে কিছু নাই, কারণ মুরগির নারী ভুড়ি আমেরিকা থেকে আসতেছে। ওই যে সেই গোপন চুক্তিতে জামাত বিরোধী লেখা আছে, এটা আমি বলি নাই, বাংলাদেশের পত্রিকাতে আসছে। তাহলে সেটা তুমি আমেরিকা থেকে যদি নারী ঘুরিয়ে আনতে পারো, আমেরিকা থেকে তেল আনো। আজকেও একজন লিখেছে যে ভারতের সাথে সকল সম্পর্ক বাতিল করা উচিত। করে দেখ না বে, ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, তারপরে যে অর্থনৈতিক সম্পর্ক বাদ দিয়ে দেখ না, সারা জীবন ভারত বিরোধিতা করলো, এখন আবার ভারতের কাছে, তারপর আমাদের বলবে আমরা ভারতের দালাল। এই দেশে ভারত বিরোধিতার জিগির তুলে ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু ভারত বিরোধিতা করে ক্ষমতায় আপনি 1 মাসও টিকতে পারবেন না। আমরা দেখেছি 1.5 সপ্তাহ না যাইতেই বিএনপি পত্রিকায় এসেছে ভারতে যে তেল ভিক্ষা করেছে, এই কথা আসছে তারেক রহমানের নাম নিয়ে, এই শব্দ তারা ব্যবহার করেছে। পারবে না, আপনি ভারত ছাড়া আপনি টিকতে পারবেন না, টিকতেই পারবেন না, সম্ভবই না। সবচেয়ে মজার বিষয়, যে ইরানের জন্য বাংলাদেশের বামপন্থী, ডানপন্থী, এমনকি খোদ আওয়ামী লীগ খোমেনির পক্ষে, ইরানের পক্ষে এত দালালি করলো, এত সামসামি করলো, জিতে এই দিল তারা। মানে আর ফেরেশতা, এখন আর আবাবিল পাখি লাগে না, বাংলাদেশে ফেসবুকে ইরানকে জিতে দেওয়া যায়, কোনো কিছুই লাগে না। এদের আন্ডা থেকে, মানে একেবারে এদের মুরগ থেকে শুরু করে মুরগের আন্ডা পর্যন্ত ক্ষমতায় নেয়, সব ধরে ধরে একটা একটা করে মেরে ফেলছে, তারপরে জিতে গেছে ইরান। এই দেশের মানুষ জিতাই দিছে, কারণ এই দেশের ফেসবুক তো খুব শক্তিশালী, এখানে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন। মানে আল্লাহ যদি দেখেন কি ইরানকে হারায়, তাও এই দেশের মানুষ মানবে না। যেমন এর আগে একটা পোস্ট দিয়েছিলাম না, যে আল্লাহ যদি ভারতের পক্ষ নেয়, এই বাংলাদেশের মানুষ ভারতের বিরোধিতা করবে, এদের খাসিলত, আর আল্লাহর বিরোধিতা করবে। এটা বলেছি তো অনেকে রাগ করছে। কথাটার সামারি সারমর্ম বোঝার চেষ্টা করবেন, যে কেন এটা বলছে, সারা নজর বোঝার চেষ্টা করবেন, আগে গালাগালি। উদাহরণটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু উদাহরণ তো সত্য। এই যে ভারত বিরোধিতা এত করলো, এখন এরা না কয়েকদিন পর পর বলছে, আমাকে বিএনপির অন্তত 10 জন বলছে, একেবারে উপজেলা লেভেল থেকে শুরু করে কেন্দ্রীয়, যাদের সাথে ভারতের সম্পর্ক নাই তারা কি টিকে থাকতে পারে না?
হ্যাঁ, টিকে থাকতে পারে। আপনি বাদ দেন, আপনারা ভারতের সাথে সম্পর্ক বাদ দেন, দেখি টিকতে পারেন কিনা ক্ষমতায়। ওই যে শাহবাগের ফালপাড়া এক জিনিস, পল্টন ময়দানে ফালপাড়া এক জিনিস, বাইতুল মুকাররমে ফালপাড়া আরেক জিনিস, আর হাটহাজারিতে সুদূর করা আরেক জিনিস, আর মসজিদের খুতবা চিৎকার চেঁচামেচি করা আরেক জিনিস। দেশ চালানো এত সস্তা না। ওই শেষে না ভারতে, এই যে আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, সেই না নদ খসালি তবে কেন লোক হাসালি লো, সেই ভাতারে ভাত খাইলি মধ্যে থেকে কেন এত চেঁচামেচি করলি? ভাতার মানে এখানে ভারত। ওই ভারতকে ভাতার না মেনে বাংলাদেশের কোন মায়ের প্রতি জন্ম নেয় নাই যে ক্ষমতায় টিকে থাকবে। তারেক রহমানের দূরের কথা, জামাতের আমিরও ক্ষমতা দিলেও পারবে না। এটা আমরা বলি বলে আমরা খুব খারাপ, আমরা ভালো না, আমরা ভারতের দালাল। এখন ভারতের দালালি কারা করে? ভারতে আমরা তো দালালি করি, তোরা তো ভারতের গোলাম, তোরা তো ভারতের গোলাম। ভারত ছাড়া চলতে পারবে? বলেন না ভারতকে ভারতের বাইরে গিয়ে একটু থাকতে। তেল রাশিয়া থেকে আনবে কেন? অন্য দেশ থেকে আনো, কাতার থেকে আনতে বলেন, ইরান থেকে আনতে বলেন, আর কত দেশ আছে, মুসলিম দেশ আছে। না হলে চাইনার সাথে এত গাইঠে বিরীতি, চাইনার কাছ থেকে একটু কিনে আনতে বলেন, দেখি পারে কিনা। ভারত ছাড়া চলবে না। তারপরেও দেখবেন ভারতের গালি দিতে। এটা বাংলাদেশের মানুষের মানসিক রোগ। আসলে তাদের রোগ, এই রোগটা দুই কারণে। একটা হলো তারা মুসলমান, সেই কারণে এই রোগটা কিছু পেয়েছে। আরেকটা রোগ হলো এরা হচ্ছে ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধে ভারত আমাদের পক্ষে ছিল, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল, বাংলাদেশ সৃষ্টির পক্ষে ছিল, ১ কোটির উপর শরণার্থীকে জায়গা দিয়েছিল, বাংলাদেশের লোকদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে। এটাই হলো তাদের ক্ষোভ। অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্য ভারত বিরোধিতা, আর কোনো কারণই নেই, কোনো কারণই নেই। কিন্তু যখনই ঠেলায়, মানে ভারত একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী, এই জন্য পয়সা গেছে। ভারত যদি একটু মানে নিরীহ না হয়ে পাকিস্তানের অর্ধেক বদমাইশ হইতো, বাংলাদেশের অর্ধেক বদমাইশ হইতো, তাইলে বাংলাদেশের কপালে যে কি আসিল সেটা এইবারই দেখতে পারতেন। এই শেখ হাসিনার ওই যে একটা দেখলাম যে তেল শোধনাগার, রিজার্ভের ট্যাঙ্কি কোথায় কি রাখছে, ২ বছর ধরে ফেলে রাখছে, ব্যবহার করে না। তো শেখ হাসিনার তৈরি করা তেলের পাইপ ব্যবহার করো কেন? এটা না বলছে যে এটা নাকি তেল পাচার করবে এই দেশে, ভারতে। এখন কি হচ্ছে? আসলে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতার জজবা কাজে লাগিয়ে তারা ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতা দখল করেছে। এছাড়া এর কেউই ভারত বিরোধী না। আপনি কবে আপনার বইয়ের চাদরটা ভারতের, আপনি আমার ধারণা না। ভুইয়া সাহেব আছে, তারও চাদর ভারতের, ভারতের আমার মনে হয় না। বিছানার চাদর তাদের না, কিন্তু আমরা রিজভী সাহেবের বইয়ের কাপড় চোপড় আমরা ভারতের দেখেছি। এই হচ্ছে ভারত বিরোধী, উপরে উপরে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা হচ্ছে একটা 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 সাধারণ মানুষকে চুতিয়া বানানোর জন্য এটা করেছে। বোকা, চুতিয়া মানে খারাপ কিছু না, বোকা বানানো। বোকা বানানোর জন্য এটা, চুতিয়া শব্দ আমি খারাপ অর্থে ব্যবহার করি না, বোকা বানানোর জন্য এটা করেছে। এবং এটা ভবিষ্যতেও চলবে। বাংলাদেশে এটা খুব খাবে। বাংলাদেশে বাংলাদেশে জি, আমার ভাবির পোলার বাপ নাকি ভারতে চিকিৎসা নিতে গেছে, কয়দিন পরে বলবো কি টাকা ছাড়া গেছি, এটা বলবে। তাহলে টাকা দিয়ে তুমি থাইল্যান্ডে যাও, সিঙ্গাপুরে যাও, মালদ্বীপে যাও, পাকিস্তানে যাও। পাকিস্তানে ফ্রি বলে দেয়, পাকিস্তানে ফ্রি চিকিৎসা করে এক হাসপাতাল। আমি চাইলে কেউ যান সেখানে, সেখানে ফ্রি দিলেও যাবে না। পাকিস্তানে একটা হাসপাতাল আছে ফ্রি ক্যান্সারের চিকিৎসা করে, সেখানে আর বিমান ভাড়া দিলেও যাবে না। কিন্তু ১ লাখ টাকা দিয়ে ভিসা করে ভারতে যাবে। আবার ভারতে গিয়ে বলবে কি জানেন, ভারতের না হিন্দু হিন্দু গন্ধ করে, কিন্তু সিঙ্গাপুরে গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, আমেরিকায় গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, অস্ট্রেলিয়া গিয়ে খ্রিস্টান গন্ধ পায় না, জাপানে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না, চীনে গিয়ে বৌদ্ধ গন্ধ পায় না, কিন্তু ভারতে গেলে হিন্দু হিন্দু গন্ধ করে। এটা মূর্খরা যেমন বলেছে, মাস্টার ডিগ্রি লোকজন আমার সামনে বলেছে, কারণ আমি তাদের সাথে ছিলাম। আমার সরকার মেডিকেল ট্যুরিজম আমার ব্যবসার অংশ। তো এগুলো আমার জানা আছে যে কারা কি ভাষায় কথা বলে। আর ভাই কার কথা কি বলবো? বললাম তো যে মাগ কতবার বলবো, মাগ না চিকিৎসা করে এনেছি ভারত থেকে। মাগ না মানে ফ্রি অফ কস্ট। কোন কোন জায়গায় রেলের টিকিটও দেয়। তারপরে বলছে কি যে ভারত খুব খারাপ দেশ। এটা আমাদের আসলে রোগ। শেষ মুহূর্তে ভারতের কাছে যেতে হবে। ভারত ছাড়া এই দেশের বিএনপি তো দূরের কথা, জামাতও টিকতে পারবে না, তার প্রমাণ এবার হয়ে গেছে। জি, ধন্যবাদ। যাদের ব্যর্থতার কারণে ৫ আগস্ট ঘটেছে, তারা হয়তো ভবিষ্যতে আর দায়িত্ব পাবেন না, নতুনরা দায়িত্ব পাবেন, এবং আমি বিশ্বাস করি সেটাই সঠিক হতে যাচ্ছে। কারণ আসলে অতীতের মতো তো আর এই দলটা চলতে পারবে না। তো এখন কিছুটা হয়তো প্রচারণা হচ্ছে। আমরা অনেকেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার হয়েছে সেগুলা জবাব দিচ্ছি। আমি তো অবশ্যই অনেক কিছু জবাব দিব, এবং আপনারা যদি সাথে থাকেন এই ইউটিউবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে যদি একটুও যদি শক্তিশালী করতে পারি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা তৃপ্তির বিষয় থাকবে। যাই হোক, সেটা তো আমি করব, দেখা যাক কি করা যায়। কিন্তু আমরা কিন্তু ওই আলোচনাটাই আমরা আবার চিন্তা করে দেখেন, ওই আওয়ামী লীগ ফিরবে না, এইটা কেন মিথ্যা? আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে অনেকবার আগে নিষিদ্ধ করা হয়েছিল, ইয়াহিয়া খান ইত্যাদি ইত্যাদি। সেগুলা কিন্তু আমরা জানি, আমরা ইতিহাসে কিন্তু যাচ্ছি না। আমরা যেটা দেখতে চাই যে আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আওয়ামী লীগের শক্তি হলো
আওয়ামী লীগ যেই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে একেবারে বঙ্গবন্ধু একেবারে 1949 সাল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ গঠনের, আওয়ামী মুসলিম লীগ হিসাবে গঠনের পর থেকে যেভাবে, যেই বিশ্বাস